নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। দেখো, আগের দিন আমরা সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। কিন্তু কি বলতো, সবাই এই জুলের সূত্রটা ভুলে যায়, বলে যে স্যার জুলের সূত্রটা খুব কঠিন। আমি তোমাকে আজকে বলে দিচ্ছি, আমি ট্রিক করে বলে দেবো, কখনোই ভুলবে না। দেখো, কোনো একটা ধরো এরকম একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট যদি যাই, সেই কারেন্টটাকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কি বলা হয়, কি বলে ডাকি বলো তো? তড়িৎ প্রবাহ মাত্রা। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম? আমরা আই দিয়ে, তাই তো। এইবার এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে এর মধ্যে একটা রোধ আছে, সেই রোধটার নাম কি ধরে নিচ্ছি? রোধ, যেটাকে আমরা ধরে নিচ্ছি আর। ঠিক আছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে, কত সময় ধরে যাচ্ছে? সময়, টাইম, যে সময়টা ধরে যাচ্ছে সেই সময়টাকে কি বলা হয়? সময়টাকে বলা হয় টি। কি বললাম বুঝতে পারলে? সময়টা হচ্ছে টি। এবং এর ফলে তো এটা গরম হবে, হ্যাঁ কিনা তাই বলো? এটা তো গরম হবে। যদি কারেন্ট কন্টিনিউ কোনো একটা ইয়ের মধ্যে দিয়ে যায়, কোনো একটা তারের মধ্যে দিয়েই ধরো যায়, তাহলে তারটাও তো গরম হয়। তাহলে এর মধ্যে দিয়ে যাওয়ার ফলে যে পরিবাহীতে উৎপন্ন তাপ, যে গরমটা যেটা উৎপন্ন হচ্ছে, সেই পরিবাহীতে উৎপন্ন তাপ অর্থাৎ হিট, এটাকে কি দিয়ে ডিনোট করছি আমরা? এইচ। কি বললাম বুঝতে পারলে? তাহলে দেখে নাও, কি প্রবাহ মাত্রাকে কি বলা হয়? আই, রোধকে কি বলা হয়? আর, সময়কে কি বলা হয়? টি, এবং তড়িৎ প্রবাহকে মাত্রাকে কি বলা হয়? পরিবাহীতে উৎপন্ন তাপকে কি বলা হয়? এইচ। এবার এর মধ্যে যে কোনো দুটো অপরিবর্তিত থাকবে। যেমন আমি তোমাকে একটা সূত্র বলি, শোনো, এই চারটে লোকের মধ্যে যে কোনো দুটো লোক অপরিবর্তিত থাকবে, তাহলে আরেকটার সাথে সম্পর্কিত। মানে কি, তোমাকে আমি একটা জিনিস বলে দিই, শোনো, তোমাকে যদি বলি এই সূত্রটা মনে রাখতে পারবে? H varies as I square RT। মনে রাখতে পারবে কি পারবে না? তাহলে আমি তোমাকে বলে দিই, শোনো, এর মধ্যে ধরো দুটো বাদ দিয়ে দাও, এই দুটোকে আউট করে দাও, এই দুটোকে দেখো না, মানে এই দুটোকে করে দাও অপরিবর্তিত। দেখো, সূত্র শুধু মনে রাখবে, এই একটাই সূত্র, মেন সূত্র মনে রাখবে। আমি তোমাকে বলি H ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার আর টি। আমি সূত্র ট্রিক বলে দিচ্ছি, তিনখানা সূত্র এখানেই হয়ে যাবে। দেখো, প্রথমে আর টিকে অপরিবর্তিত করো। আর মানে কি? রোধ। তাহলে কোনো পরিবাহীর রোধ, আর মানে কি? রোধ। আর টি মানে কি? সময়। তাহলে কোনো পরিবাহীর রোধটা আর সময়টা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গ মানে কি? স্কোয়ার, বর্গের সমানুপাতিক। এক নম্বর হয়ে গেল, ক্লিয়ার হলো? ধরো, তাহলে বুঝতে পারলে কি কি? তাহলে আরেকবার বলে দিই, দেখে নাও। আর টি যদি অপরিবর্তিত থাকে, তাহলে এইচ মানে কি? পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গ মানে কি? স্কোয়ার, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। এক নম্বরটা হলো। আবার এই সূত্রটা, এটা হচ্ছে এক নম্বর সূত্র গেল। দুই নম্বর সূত্র দেখো, দুই নম্বর সূত্র হচ্ছে, আবার আরেকবার লিখে নেবো, H ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার আর টি। আমি জাস্ট মনে রাখার জন্য, আই স্কোয়ার আর টি। এবার কি করবা? প্রথম এই দুটোকে ধ্রুবক করে দাও, এই লোকটা আর এই দুটো লোকটাকে অপরিবর্তিত করে দাও, যে কোনো দুটো লোক অপরিবর্তিত করে দাও। তাহলে কি হবে বলো? আই মানে কি? আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। টি মানে কি? সময়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সঙ্গে কেমন? সমানুপাতে পরিণত হয়। এটা মানে তো সমানুপাতে, ভ্যারিজ অ্যাজ মানে এই পাশাপাশি থাকলে সমানুপাতে। তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ কার সাথে সমানুপাতে আছে? পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সাথে সমানুপাতে পরিবর্তিত থাকে। হয়ে গেল সেকেন্ড সূত্র। আচ্ছা, এইবার দেখো, আবার এটাকে আরেকবার লিখে নেবো, 3 নম্বর, H ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার আর টি।
এবার প্রথম দুটোকে ঢেকে দাও, তার মানে এই দুটোকে অপরিবর্তিত করে দাও। এই দুটোকে অপরিবর্তিত করে দিলে কি হবে বলো, কি হবে? তাহলে কি বলবো, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ অপরিবর্তিত থাকলে পরিবাহীতে একই সিস্টেম। এইচ মানে কি, পরিবাহীতে উৎপন্ন তাপ, তাই তো? পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে, পরিবাহীতে উৎপন্ন তাপ কি, এইচ, টি মানে কি সময়, পরিবাহীতে উৎপন্ন তাপ সময়ের সঙ্গে সরল সমানুপাতে থাকে। তাহলে প্রথম সূত্র থেকে আমরা কি পেয়েছি, এইচ ভ্যারিজেস আই স্কোয়ার। দেখো এবার এটার সাথে আমরা একটুখানি ম্যাচ করিয়ে নাও তোমরা প্রত্যেকে। প্রথম সূত্রটা কি বললাম, প্রথম সূত্রটা আমি ম্যাচ করিয়ে দিই। দেখো প্রথম সূত্রটার সাথে ম্যাচ করে নাও। দেখো প্রথম সূত্রটা কি বলেছিলাম, এটার সাথে 1 নম্বর সূত্রটা ম্যাচ করাও। এই 1 নম্বর সূত্রটা কি লেখা আছে, রোধ এবং সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতি, অর্থাৎ এইচ ভ্যারিজেস আই স্কোয়ার, অর্থাৎ আর আর টি ধ্রুবক। 1 নম্বর সূত্র গেল। 2 নম্বর সূত্রটা দেখো কি, পরিবাহীর প্রবাহ মাত্রা কি কি, আই আর টি অপরিবর্তিত, মানে প্রবাহ মাত্রা এবং সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এইচ ভ্যারিজেস আই আর টি ধ্রুবক। 3 নম্বর কি বলেছে, পরিবাহীতে রোধ এবং প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর সময়ের সঙ্গে সমানুপাতে আছে, অর্থাৎ এইচ ভ্যারিজেস টি, অর্থাৎ আর আর ধ্রুবক। এবার এই তিনটে থেকে কি পাই, প্রথম সূত্র থেকে কি পেলাম তাহলে বলো। প্রথমটা থেকে পেলাম এইচ ভ্যারিজেস আই স্কোয়ার, পরেরটা থেকে পেলাম এইচ ভ্যারিজেস আর 3 নম্বরটা থেকে পেলাম এইচ ভ্যারিজেস টি, তাই তো? তাহলে এই তিনটে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি হয়ে যাবে বলো, এই তিনটে এই ভ্যারিজেসের জন্য একটা হয়ে যাবে, এটার থেকে একটা চলে আসবে এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর আর টি, এইদিকে এইটা পড়েছিল আই স্কোয়ার আর টি। এবার এইটা তুললে কি আসে, ভ্যারিজেস তুললে আমরা জানি একটা ধ্রুবক পদ আছে, সেটাকে আমরা জে ধরে নিলাম, জে আই স্কোয়ার আর টি, বুঝতে পারলাম? তাহলে এর গাণিতিক রূপ কি হলো বুঝতে পেরেছো? এই তিনটে থেকে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর সূত্র থেকে এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি চলে এলো, ভ্যারিজেসকে সমান চিহ্ন দিলে। তাহলে দেখো এই সূত্রটা চলে এলো, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি চলে এলো, যেখানে জে এর মানটা মোটামুটি ধরা হয় যে যেটা পেয়েছিলাম, যেমন ধ্রুবক যে পদটা পেয়েছিলাম সেটা তলায় দিলে সবচেয়ে বেস্ট হয়, মানে এই জায়গাটাই পাশের পরিবর্তে যেটাকে তলায় যদি দাও সেই জে এর মানটা সবসময় হয় এইটা 4.2 জুল পার ক্যালোরি। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এই হচ্ছে জুলের সূত্র। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। শুধু মনে রাখবে এইচ ভ্যারিজেস আই স্কোয়ার আর টি, যেটার সাথে সম্পর্ক করতে দেবে বাকি দুটো ধ্রুবক করে দেবে, যে তার সাথে তার সম্পর্ক করে দেবে। আচ্ছা, এবার পরীক্ষায় আসে বৈদ্যুতিক হিটারের ক্ষেত্রে কি কি ব্যবহার করা, এগুলো পড়ে নেবে। উচ্চ রোধযুক্ত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট পরিবাহী তার কাজে লাগানো হয়। ইস্ত্রিতে কি ব্যবহার করা হয়, ইস্ত্রিতে মেনলি ব্যবহার করা হয় নাইক্রোম তার, যার রোধাঙ্ক ও গলনাঙ্ক খুব বেশি হয়। এইগুলোই আসে শর্ট প্রশ্ন, এখান থেকে বড় প্রশ্ন আসে না। ইলেকট্রিক বাল্বে কি ব্যবহার করা হয়, টাংস্টেন ধাতু ব্যবহার করা হয় ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টের মধ্যে, এই যে ফিলামেন্টের মধ্যে এটা টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়। এগুলো সম্পর্কে আমরা আসবো। এর ফলে প্রচুর পরিমাণে কি হয় বলতো, এটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, গরম হয়ে প্রচুর পরিমাণে হিট তৈরি করে এবং সেখানে আলো তৈরি হয়ে যায়, মানে গরম হয়ে আলো তৈরি করে, এই হচ্ছে কাজ। আচ্ছা, এর মধ্যে 2% আলো হয়, বেশিরভাগটা গরমই করে, ওই জন্য কী বলতো, এগুলো আসছে একটু পরে, এই টপিক নিয়ে আলোচনা আছে। তো ফিউজ তার কাকে বলা হয়, ফিউজ তার হচ্ছে আমাদের মনে রাখবে, ফিউজ তার কি মধ্যে থাকে, সীসা ও টিন দিয়ে ফিউজ তার তৈরি করা হয়। দেখো ফিউজ তারের কাজ একটুখানি বলে দিই। ধরো আমি এখানে আমার বাড়ি আছে, ফিউজ তারটা অনেক সময় কার্যপ্রণালী দিয়ে দেয় পরীক্ষায়, এটা আমার বাড়ি, আমার এই বাড়িতে একটা লাইট আছে, এই লাইট আছে এখানে। এবার এই লাইটটা এবং একটা ধরো ফ্রিজ আছে, এই বাড়িতে একটা ফ্রিজ আছে, এই ফ্রিজে ধরো এই রাস্তা দিয়ে একটা কারেন্ট আসছিল, এই রাস্তার কারেন্টের তার। এবার এই কারেন্টের তার সবার প্রথম কী হবে, কারেন্টের তারটা প্রথমে আসার আগে আমার এই জায়গায় এক জায়গায় একটা মেন মিটার তৈরি করা হয়,
মিটার, প্রত্যেকের বাড়িতেই দেখবে একটা করে মিটার থাকে, যেখানে ওই যখন ইলেকট্রিসিটি মাপতে আসে যে কত ইউনিট হয়েছে, সেটা যখন মাপতে আসে তখন কিন্তু তারা চেক করে। সেই মিটারের পাশে দেখবে একটা ফিউজ থাকে, এই মিটারের পাশে কি থাকবে, একটা ফিউজ থাকে, ফিউজের মধ্যে একটা তার থাকে, সেই তারটা হচ্ছে ফিউজ তার বলা হয়। এর মধ্যে একটা তার থাকে, যেই তারটার নাম বলা হয় ফিউজ তার। মনে থাকবে কি বললাম, একটা সরু মতো তার থাকে। কি হয়, এই মধ্যে দিয়ে প্রথমে কারেন্ট এই ফিউজ তারের মধ্যে দিয়ে এসে তারপরে আমাদের বাড়িতে এসে পৌঁছায়। তারপরে বাড়িতে এসে আমাদের বিভিন্ন ফ্রিজ ট্রিজের যেসব জায়গায় চ্যানেল করা আছে চারিদিকে প্রবেশ করে। কিন্তু আমার এই যে বাইরের কারেন্টটা সবার প্রথম, এই যে বাইরের পুরো কারেন্টটা সবার প্রথম এসে এই ফিউজ তারের মধ্যে প্রবেশ করে, ফিউজ তারের মধ্যে দিয়ে আসার পরে তারপরে আমাদের বাড়িতে ঢোকে। এইবার কি হয়, যদি কোনো কারণে দেখা যায় যে এই অঞ্চলে, মানে এখানে এই যে কারেন্ট রাস্তা দিয়ে আসছিল, সেই কারেন্টের রাস্তায় মানে এর প্রবাহ মাত্রা অনেক বেড়ে গেছে, কারেন্ট ফ্লো অনেক বেড়ে গেছে, তখন কি হয়, এটা যখনই এই ফ্লোটা এর মধ্যে ঢুকছে, কারেন্টটা ঢুকতে ঢুকতে যেই ফিউজ তারের এসে টাচ করে, ফিউজ তারটা কি হয়, এমন একটা জিনিস ফিউজ তার যার খুব অল্প গরমেই পুড়ে যায়, গলে যায়। মানে অতিরিক্ত কারেন্ট, বেশি কারেন্টের দরকার নেই, যেটুকু লিমিট, মানে ওর একটা লিমিট দেওয়া রয়েছে, সেই লিমিটের বাইরে চলে গেলে এই ফিউজ তারটা গলে যায়। তাহলে এই যে সবুজ মতো একটা দাগ দিয়েছিলাম, দেখতে পেয়েছে, এই সবুজ মতো একটা ফিউজ তারের মধ্যে দিয়ে কারেন্ট বাড়িতে প্রবেশ করে। এইবার কোনো কারণে ধরো বিদ্যুৎ বেশি চলে এলো, কারেন্ট বেশি চলে এলো, তখন কি হবে, ফিউজ তারটা সহ্য করতে পারবে না, এইটা কি হবে, এই ফিউজ তারটা কি হবে, হঠাৎ করে গলে যাবে। তাহলে এই ফিউজ তারটা যদি এই জায়গাটায় গলে যায়, তাহলে ফিউজ তার আর থাকবে না, তাহলে সেই কারেন্টটা থেমে যাবে কোন জায়গায় এসে, থেমে যাবে ম্যাক্সিমাম এখানে এসেই কিন্তু থেমে যাবে। আর এখানে দিয়ে, কারণ ফিউজ তারের মধ্যে দিয়েই কিন্তু, এখানে যে ফিউজ তারটা থাকে, এই ফিউজ তারের মধ্যে দিয়েই তবে কারেন্ট বাড়িতে প্রবেশ করে। তাহলে ফিউজ তার কেন ব্যবহার করা হয়েছে বুঝতে পারছো, অতিরিক্ত কারেন্ট বাড়িতে ঢুকতে দেয় না, মেন কথা এটাই। এ একটা বডিগার্ডের মতো কাজ করে। বডিগার্ড মানে কি, তুমি কারেন্ট যদি তুমি লিমিটে আসো, আমি তোমাকে বাড়িতে ঢুকতে দেবো, তুমি লিমিটের বাইরে এসছো, তাহলে আমি তোমাকে ঢুকতে দেবো না। ওখানে আমি কি করবো, আমি নিজে গলে যাব, গলে গেলে কি হবে, আমি যেই গলে যাব, অতিরিক্ত কারেন্ট এসে আমি গলে যাব, গলে গেলাম মানে কি, অনেক বলে ফিউজ উড়ে গেছে, ফিউজ উড়ে না, ফিউজ তারটা গলে যায়। ফিউজ তার গলে গেলে কি হবে, অতিরিক্ত কারেন্ট বাড়িতে প্রবেশ করতে পারলো না। এর ফলে কি হচ্ছে, আমাদের বাড়িতে যে যন্ত্রগুলো আছে, সেই যন্ত্রগুলো কিন্তু বিভিন্ন দামি দামি এসি ফ্রিজ এগুলো বেঁচে গেল, মানে পুড়ে গেল না। ঠিক আছে, কি বললাম, ক্লিয়ার হলো? এইবার ফিউজ তার যদি না থাকতো, তাহলে ওই কারেন্ট, অতিরিক্ত কারেন্ট এসে আমাদের বিভিন্ন রকমের দামি দামি যন্ত্রগুলোকে পুড়িয়ে দিত। তা ফিউজ তার আশা করি বুঝতে পারলে কি জিনিস। আচ্ছা, এবার ফিউজ তার গেল, এবার চলে আসি হচ্ছে এখানে বিভিন্ন রকমের প্রশ্ন আসে। তড়িৎ ক্ষমতা কাকে বলে, একক সময়ে যে তড়িৎ শক্তি ব্যবহৃত হয় তাকে তড়িৎ ক্ষমতা বলে। একটু দেখে নিও, তড়িৎ ক্ষমতার এককটা পুরো ওয়াট, তড়িৎ ক্ষমতার একক 1 ওয়াট, 1 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট 1 ওয়াট বলা হয়। তড়িৎ ক্ষমতার বড় একক কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট। এগুলো একটুখানি দেখে নিও। তড়িৎ ক্ষমতার সাথে তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা ইনটু সময়। ব্যবহারিক একক হর্স পাওয়ার ব্যবহার করা হয়, মানে বৈদ্যুতিক মোটরে আমরা কিন্তু হর্স পাওয়ার ব্যবহার করা হয়। এগুলো লিখে নিও, ছোট ছোট প্রশ্ন আসে। আচ্ছা, ওয়াট ঘন্টা কাকে বলা হয়, ওয়াট ঘন্টা হচ্ছে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বস্তু যদি 1 ঘন্টা ধরে চলে, তখন তাকে বলা হয় 1 ওয়াট ঘন্টা। দেখো, আমাদের যে নামের মধ্যেই 1 ওয়াট, 1 ঘন্টা চললে তাকে বলা হয়, একটা যন্ত্র লাগিয়েছো, সেই যন্ত্রটা 1 ওয়াটের, এটা চলছে কতক্ষণ ধরে, 1 ওয়াটের একটা যন্ত্র যেটা 1 ঘন্টা ধরে চলছে, 1 ঘন্টা 1 আওয়ার, 1 ঘন্টা ধরে চললে তাকে বলা হয় 1 ওয়াট ঘন্টা। 1 ওয়াট মানে 1 ওয়াট, আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ওয়াট আর 3600 সেকেন্ড করে 3600 জুল। আচ্ছা, 1 কিলোওয়াট ঘন্টা আর বোট কাকে বলে। দেখো, এই বোট আমাদের সাথে, এই বিওটি বোট, এটা আমাদের সাথে খুব পরিচিত, কারণ আমরা এটার সাথে পরিচিত না, আমরা পরিচিত হচ্ছে এই লোকটার সাথে, ইউনিট। আমরা আমাদের বাড়িতে যে কারেন্টটা পড়ে সেটা 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট এরকমভাবে পড়ে, তো এই ইউনিটের সাথে কিন্তু আমরা পরিচিত। কি বললাম বুঝতে পারলে, তো এই ইউনিটের সাথে আমরা পরিচিত। তো এটা হচ্ছে আমাদের
ব্যবহারিক জন্য। তো মেন কথা হচ্ছে তাহলে কিলোওয়াট পার ঘন্টা বলতে কি 1 কিলো, মানে আগেরটাই কি ছিল 1 ওয়াট বস্তু যখন 1 ঘন্টা ধরে চলছে, এবার 1 ওয়াট না 1 কিলোওয়াট কিলোওয়াট সম্পন্ন বস্তু যদি 1 ঘন্টা যদি চলে তাহলে তখন তাকে বলা হয় 1 কিলোওয়াট পার ঘন্টা। ঠিক আছে, এই 1 কিলোওয়াট ঘন্টা মানেই হচ্ছে ইউনিট, মানে আমরা কত ইউনিট কারেন্ট পড়াবো। আচ্ছা, এই সম্পর্কে কিছু অঙ্ক আছে, আমরা অঙ্ক পড়ে চ্যাপ্টারের শেষে লাস্টে গিয়ে একটা পুরো শুধু অঙ্কের চ্যাপ্টার হবে, তখন আমরা সব অঙ্কগুলো সম্পর্কে জেনে নেব সূত্র সহ। আচ্ছা, এবার শোনো, ভাস্কর বাতি, সিএফএল আর এলইডি এই তিনটের সাথে তোমাদের পরিচিত হতে হবে। দেখো ভাস্কর বাতি কোনগুলো, আমরা এই ভাস্কর বাতি মানে দেখতে পেয়েছো এই ছবিটার সাথে তোমরা পরিচিত, যে আমরা আগেকার দিনের রান্নাঘরে এই ধরনের ভাস্কর বাতি ব্যবহার করা হয়, এবং আমরা দেখবে শীতকালের বিভিন্ন জায়গায় আমরা যে ক্যারাম খেলে বা বিভিন্ন রকম র্যাকেট খেলে তখন এই ধরনের লাইট ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় বলো তো? কারণ এই লাইটগুলো, ধরো এক জায়গায় শীতকালে ক্যারাম খেলতে বসেছে 4 বন্ধু, তাহলে সেখানে ওই বোর্ডের ওপরে তো আর গরম কিছু আগুন ধরাতে পারছে না, তাহলে এই লাইট যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, এই লাইটগুলোর কাজ হচ্ছে সেই জায়গাটায় প্রচুর পরিমাণে হিট করে, গরম হয়। তাহলে ওই যে শীতকালে খেলতে গিয়েছে বন্ধুরা ক্যারাম, তাহলে শীতকালে কী হবে, ওই এলাকাটুকু যেটুকু বোর্ডের ওপরের ওই পোর্শনটুকু যদি ওই লাইটটা জ্বলে তাহলে কী হবে, ওই জায়গাটায় প্রচুর পরিমাণে গরম হবে, তাপ তৈরি হবে। কিন্তু এই এলইডি বাল্ব, এই লোকটা ভালো করে দেখো একদম লাস্টের এইটা কিন্তু বেশি গরম হয় না। তাহলে সবচেয়ে বেশি গরম হয় কোনটা? ভাস্কর বাতি, মানে আগেকার দিনে যেগুলো ব্যবহার করা হতো এগুলো হচ্ছে ভাস্কর বাতি। ভাস্কর বাতির ব্যবহার হচ্ছে সেই জায়গাতে প্রচুর পরিমাণে গরম তৈরি করে। যেহেতু কারেন্ট কিন্তু প্রচুর কারেন্ট পড়ে, এগুলো এই জন্য আমি বলছি। তো মেন কথা, এটার উদ্দেশ্য মানুষরা এই জন্যেই করে যাতে ওই জায়গাটায় গরম হয়। এবার বোঝো এই জিনিসটা, তাহলে প্রশ্ন হচ্ছে এইটা যদি হয় তাহলে এটা তো এখনও ব্যবহার ওই হিসাবে দেখা যায়, তাহলে এই ব্যবহারটা আস্তে আস্তে মানুষ কমিয়ে দিল কেন? মানুষ কেন এই এলইডির দিকে, মানুষ এত এই লোকটার দিকে এত শিফট করছে কেন? কারণ দেখো এর দুটো খারাপ দিক আমি তোমাকে বলি, শোনো। এইটার একটা খারাপ দিক, প্রথম খারাপ দিক হচ্ছে এ প্রচুর পরিমাণে কি হয়, কারেন্ট পড়ে। এই জিনিস যদি কারেন্ট নেওয়া হয় প্রচুর পরিমাণে তড়িৎ শক্তি ব্যয়িত হয়, মানে মেন কথা হচ্ছে প্রচুর পরিমাণে কারেন্ট পুড়ে যায়। তাহলে যদি বেশি পরিমাণ কারেন্ট পুড়ে যায় তাহলে মানুষের কি হবে, প্রচুর বিল আসবে। তাহলে কেউ চাইবে যে এই ভাস্কর বাতি ব্যবহার করতে? কখনোই নয়। তাহলে কখনোই কেউ ভাস্কর বাতি ব্যবহার করবে না, কারণ হচ্ছে তাপ, মানে আলো তৈরি করে 2%, মানে আলো বেশি তৈরি করে না, গরম হয় বেশি, 98% গরম করে দেয় জায়গাটাকে। মানে এর উদ্দেশ্য মানে বেশিরভাগটা গরম করা। এর কাজটা কি করে হয় দেখো, এইটার মধ্যে দিয়ে আমি তোমাকে দেখাই। এর মধ্যে দিয়ে যখন কারেন্ট গিয়ে এখানে একটা তার থাকে, সেই তারটাকে বলা হয় টাংস্টেন ধাতু বা উলফেরমাইট ধাতু দিয়ে তৈরি। এটা একটা ফিলামেন্ট। কি এটা? ফিলামেন্ট। এর কাজটা হচ্ছে এই ফিলামেন্টটা গরম হয়ে যায়। এই ফিলামেন্টটা যেই গরম হয়ে যায় এই এলাকাটা প্রচুর পরিমাণে গরম হয়ে, মানে এই আলো জ্বলে ওঠে। মনে রাখবে 2% আলো পাই আমরা। কিন্তু এবার চলে আসি, এটা প্রচুর আগেকার দিনে আমাদের দাদু, জ্যাঠা, কাকা এরা ব্যবহার করতো, কিন্তু তারপরে আমরা শিফট করলাম, মানে তখন চলে এলাম যে নেক্সট পোর্শনে, যে এই প্যাঁচানো এই বাল্বের দিকে, এইটাকে বলা হয় সিএফএল। মনে থাকবে কি বললাম? সিএফএল। এর কাজটা কি দেখো, হচ্ছে তুলনামূলক এর থেকে অনেক কারেন্ট কম পড়ে, তাহলে মানুষ কি করলো, অনেক কারেন্ট কম পড়ে, তাহলে মানুষ কি করলো, যে ওটার থেকে এটা শিফট হয়ে গেল। এবার ওটার থেকে এটা শিফট হয়ে গেল ঠিকই, কিন্তু তাহলে ওটার থেকে এটা শিফট হলো, মানুষ কি চাইছে, যে আরও মডিফাই করতে। যখন মডিফাই আরও করলো, তার থেকে এর থেকে আরও কম কারেন্ট পড়ে এটাই। তার মানে সব থেকে বেশি যদি কারেন্ট পড়ে কে, তাহলে বলবো এইটা। তারপরে কে কারেন্ট পড়ে? এইটা। তারপরে কে কারেন্ট পড়ে? এইটা, মানে 3 নম্বর। তাহলে কারেন্টের দিক থেকে বোঝা গেল কে কারেন্ট পড়ে। এইবার বলি শোনো, এটা কি হয়, বেশি পরিমাণে কি করে, তাপ উৎপন্ন করে। এটাই কি হয়, তাপ কম উৎপন্ন করে, সিএফএলকে তুলনায় কম। আর এলইডি তো তাপ উৎপন্ন করে না বললেই চলে, প্রায় খুব কম তাপ শক্তি উৎপন্ন হয় না বললেই চলে, মানে প্রচুর পরিমাণে গরম হয় না।
কি বললাম বুঝতে পেরেছো? কি বললাম, এটা সব থেকে বেশি, এটা মোটামুটি করে, আর এটা একদম মানে তাপ উৎপন্ন করে না বলেই চলে। এইবার আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটা মানুষ কেন ব্যবহার কম করে দিল। মানে এটা আমার বাবা কাকার আমলে এই জিনিসটা ছিল, কিন্তু এইটা খুব ব্যবহার কমে যায়। কেন ব্যবহার কমিয়ে দেওয়া হয়? কারণ এই জিনিস ব্যবহার করলে এর মধ্যে এক ধরনের পারদ গ্যাস ব্যবহার করা হয় সিএফএল এর মধ্যে, এই লোকটার মধ্যে পারদ গ্যাস ব্যবহার করা হয়। এবার এইটা অনেক সময় ভেঙে গেলে পারদজনিত বিভিন্ন রকমের রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তখন কি করলো, এটা আস্তে আস্তে ব্যবহার মানুষ কমিয়ে দিল, এবং সরকার থেকেও এই ব্যবহারটা অনেক কমে গেল। কিন্তু এখনও পাওয়া যায় কিছু কিছু, দেখবে শাড়ির দোকানগুলোতে এই সিএফএল ব্যবহার করা হয়। তবে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে জিনিসটা, সেটা হচ্ছে এলইডি। কারণ এলইডির একটা সব থেকে ভালো দিক তোমাকে বলি, এলইডি প্রচুর দিন চলে, বহুদিন চলে, মানে এলইডি নষ্ট হতে চায় না। দেখবে এখনকার দিনের ইয়েগুলো, তুমি যদি একটা সিএফএলকে এই মানে ভাস্কর বাতি কিনতে যাও, তোমার ভাস্কর বাতি তুমি যদি এখন কেন, দোকান থেকে বেরিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি আর তোমাকে অর্ডার মানে তোমার আর গ্যারান্টি দেবে না। কিন্তু এলইডি কিন্তু তোমাকে বলবে যে যাও 5 বছরের গ্যারান্টি দিয়ে দিলাম, 2 বছরের, 1 বছর না, বেশিরভাগই 2 বছর, 3 বছর, 4 বছর এরকম দেয়। তার পিছনে কারণ কি? কারণ এটা বহুদিন চলে। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে এইটা বর্তমানে এই জন্য মানুষ সব থেকে বেশি যদি ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে এলইডি বেশি, বাল্ব বেশি বর্তমানে ব্যবহার হচ্ছে। দেখেই বুঝতে পারছো। তাহলে প্রথম কথা আরেকবার রিভিশন করে দিই, এটা কি হয়, এটা সম্পর্কে কি জানো? এটা হচ্ছে আগেকার দিনে ব্যবহার করা হতো, বেশি দিন লং লাস্টিং করে না। ভাস্কর বাতির কথা বলছি আগে, ভাস্কর বাতি সম্পর্কে কি জানো? বেশি দিন লং লাস্টিং করে না, জীবনকাল খুব কম, কারণ দোকান থেকে বেরিয়ে গেলে এর লংজিভিটি কমে গেল। এর বেশিরভাগই তাপ তৈরি করে, কম আলো তৈরি করে, মানে আলোর থেকে বেশি খাজনার থেকে বাজনা বেশির মতো। মানে আমি চাইছি এটা আলো তৈরি করার জন্য, কিন্তু তার থেকে বেশি তাপ উৎপন্ন হয়ে যায়। বেশি দিন এতে কারেন্ট বেশি পড়ে, মনে থাকবে, বেশি পরিমাণ কারেন্ট পড়ে, প্রচুর পরিমাণে তাপ শক্তি, মানে গরম হয়ে যায় জায়গাটা। তবে এর একটা ভালো দিক যেটা, সেটা হচ্ছে এর কোনো পারদের দূষণ ঘটে না। এবার চলে আসি সিএফএল এর ক্ষেত্রে কি তুলনামূলক ভাস্কর বাতির থেকে ভালো, তাই না? জীবনকাল বেশি দিন লং লাস্টিং করে ভাস্কর বাতির থেকে, কিন্তু এর মধ্যে থাকে পারদ বাষ্প, যেটা একটু আমাদের পক্ষে, শরীরের পক্ষে ক্ষতিকারক। পারদজনিত দূষণ ঘটতে পারে এর জন্য, পারদের জন্য। এটা অপেক্ষাকৃত কম পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করে, মানে গরম কম হয় জায়গাটাতে, আর তুলনামূলক তড়িৎ খরচ কার থেকে কম, তুলনামূলক এই ভাস্কর বাতির থেকে এটার একটুখানি তড়িৎ ক্ষমতা মানে ব্যবহার মানে কারেন্ট কম পড়বে। ক্লিয়ার? এলইডির জীবনকাল প্রচুর পরিমাণ, 4-5 বছর দিয়ে দেয়, 50,000 ঘন্টা প্রায় সময়কাল। সাধারণত পরিবাহী ডায়োড। তারপরে এলইডির উজ্জ্বলতা অনেক বেশি, তাপ শক্তি কম উৎপন্ন হয়, আলোর জন্য তড়িৎ খরচ খুব কম, কারণ এলইডি ব্যবহারে কারেন্ট এখন অনেক কম পড়ে, আর পারদজনিত দূষণ ঘটে না। তাহলে পারদজনিত দূষণ শুধু একটাই ঘটে, সেটা হচ্ছে সিএফএল এ। ক্লিয়ার হলো? দেখবে এবার একটা জিনিস তোমাকে বলি, বিভিন্ন ফ্রিজ বা এসিতে বলে না 2 স্টার রেটিং এসি, 3 স্টার, দেখবে এরকম লাল লাল, তোমার বাড়িতেও আছে। আজকে ফ্রিজে দেখবে যে তোমার এখানে 1 স্টার, 2 স্টার, 3 স্টার এরকম দেওয়া থাকে। যত বেশি স্টার হয় তত বেশি জিনিসটার দাম বেশি হয়। কেন হয় তোমাকে বলি, এইগুলো ব্যবহারের একটাই কারণ 1 স্টার, তার মানে 1 স্টার রয়েছে মানে তোমার ইয়েতে, তার মানে তোমার ওইটার মানে যে যন্ত্রের মধ্যে তোমার বাড়িতে যে যন্ত্রটি আছে, সেই যন্ত্রটি দাম কম, অবশ্যই দাম কম হবে, এবং তার মধ্যে প্রযুক্তি খুব কম দেওয়া আছে, কিন্তু কারেন্ট কিন্তু প্রচণ্ড পড়বে। তার মানে 1 স্টার হওয়া মানে কি, তার মধ্যে যে প্রযুক্তি দেওয়া রয়েছে সেটা অনেক পুরোনো কালের প্রযুক্তি, এবং সেগুলি পাওয়ারফুল নয় অতটা, এবং এতে প্রচুর পরিমাণে কারেন্ট পড়ে। তার মানে একটা 1 স্টার, একটা 5 স্টার, ধরো দুটোই ফ্রিজ সেম দেখতে, সব সেম টু সেম, কিন্তু ভেতরের মেটেরিয়াল, যদি ওপরের কভারটা সেম, কিন্তু ভেতরের মেটেরিয়াল তুমি যদি দেখো, 1 স্টার আর 5 স্টারের মধ্যে দেখা যাবে 1 স্টারে প্রচুর কারেন্ট পড়বে, 5 স্টার যাদের আছে সেই জন্য তাদের কারেন্ট কম পড়বে। ওই জন্য কি করেছি, আমি আমার বাড়ির যে ফ্রিজটা কিনেছি সেটা কিন্তু আমি 5 স্টারই কিনেছি, কারণ আমার একটু দাম বেশি গেছে ঠিকই, তুলনামূলক আমার দাম অনেক বেশি গেছে, 5 স্টার হয়েছে। মানে 5টা লাল ঘরে যদি, মানে কি করে বুঝবো দেখো, একটা লাল ঘর মানে 1 স্টার, 2টো লাল ঘর 2 স্টার, 3টে লাল ঘর 3 স্টার, 4টে লাল ঘর 4 স্টার, 5টা লাল ঘর 5 স্টার।
কী হবে, 5 স্টার কিনলে কী হয়, প্রচুর পরিমাণে কারেন্ট কম পড়ে। ক্লিয়ার হলো কি বললাম? আর এর মধ্যে যে প্রযুক্তি বা টেকনোলজি রয়েছে সেটি অনেক উন্নত। আর আমার মনে হয় তুমি 5 স্টার কেনাই ভালো, কারণ তোমার এখানে দাম অনেক কম নেবে। 1 স্টারের একই রকমের দেখতে, ধরো একটা 1 স্টার একটা 5 স্টার, তোমার 1 স্টারের দাম অনেক কম নেবে, 5 স্টারের দাম অনেক বেশি নেবে। তা সত্ত্বেও আমি বললাম 5 স্টার কেনা ভালো, কারণ তোমার ওখানে দাম কম নিচ্ছে ঠিকই, কিন্তু তুমি ফ্রিজ তো আর একদিন ব্যবহার করবে না, ফ্রিজ হয়তো 10 বছর ব্যবহার করছো। এই 10 বছরে কারেন্ট যা খাবে, তার থেকে মনে হয় যে আমার একটা ভালো প্রযুক্তির ফ্রিজ কিনে নেওয়া অনেক ভালো। ঠিক আছে, এই হচ্ছে স্টারের এটা। তাহলে 1 থেকে 10 স্টার অবধি হতে পারে। এর ব্যবহার যত বেশি স্টার পেতে হবে, দক্ষতা তত বেশি বোঝাবে, আর শক্তির গুণমান মূল্যায়নটাই তত গুরুত্বপূর্ণ হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে কি বললাম। এই অবধি থাকলো আজকে। নেক্সট পার্টে আমরা এর পরবর্তী ভিডিওটা নিয়ে আলোচনা করব, পরবর্তী পোর্শন।